এলিজাকে বিছানার কাছে রেখে দরজার কাছে গিয়ে নিজেকে ঠিক করে নেয় অ্যাশার। দরজা খুলতেই অ্যারনকে দেখে ঠাস করে একটা চর মেরে বলল, তোর আর চেরির বিয়ে আমি হতে দিব না। আই উইল অবজেক্ট ইন ইউর ওয়েডিং, মাইন্ডেড। কথাটা বলে সে হন হন করে বেরিয়ে গেল ঘর থেকে। বেচারা অ্যারন গালে হাত দিয়ে হতভম্বের দাঁড়িয়ে রইল। এদিকে দুই ভাইয়ের কাহিনী দেখে খিটখিট করে হেসে বলল এলিজা। তাকে হাসতে দেখে অ্যারন ঘরে ঢুকে বলল, আমাকে চর মারলেন কেন? হ্যাঁ হয়েছে, সেটা জানতেই তো এসেছিলাম, আর বদলে চর পেলাম। হয়েছে হয়েছে, কয়েকদিন হয়েছে বিয়ের, এখনই জামাইয়ের হয়ে ওকালতি শুরু করেছো? ম্যাডাম সবই বুঝলাম, কিন্তু আপনার বোন কেন বিনা কারণে নিজের মুখ ঢেকে রাখবে? সাংবাদিকের প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথেই ক্রিস্টিনা বলে উঠল, তার উত্তর আমি দিই। সাংবাদিকেরা উৎসুক হয়ে তার দিকে চায়। ডিয়ানা অবাক হয়ে তার দিকে তাকালে সে চোখের ইশারায় তাকে আশ্বস্ত করে, অতঃপর বলতে শুরু করে, আমার পেছনে স্টোকার আছে, যার কারণে আমি মুখ ঢেকে বাহিরে বের হই। ছোট করে উত্তর করে সে। ক্রিস্টিনার উত্তর শুনে অ্যারন বাদে সকলেই স্তম্ভিত হয়ে তার দিকে চেয়ে থাকে। বিলম্ব না করে ক্রিস্টিনা তার ব্যাগ থেকে ফোন বের করে একটা রেকর্ডিং প্লে করে। সৃষ্টি, তুমি কোথায় যাচ্ছ, কি করছো, সব কিছু আমার জানা আছে। তুমি জানো, তোমাকে প্রথম দিন দেখেই আমি তোমার প্রেমে পড়েছিলাম। তোমার চুল, তোমার হাসি। ক্রিস্টিনা, আই এম ট্রাইং টু গেট ইউ। কিন্তু আমার বয়ফ্রেন্ড আছে, আর আপনি আমাকে বিভিন্ন নাম্বার থেকে কল করা বন্ধ করুন। তোমার বয়ফ্রেন্ড তো বাচ্চা মানুষ, ও তোমাকে খুশি রাখতে পারবে না। তোমার তো আমার মতো না, আমাকে প্রয়োজন। সৃষ্টি, দেখুন, আপনি যদি আমাকে আর একবার কল করেন, আমি আমার ভাইকে বলতে বাধ্য হব। ক্রিস্টিনা ফোন রেখে অ্যারনের দিকে চেয়ে বলল, ফোন? অ্যারন পকেট থেকে ফোন বের করে ক্রিস্টিনার হাতে দিল। সে আরেকটি রেকর্ডিং চালু করে। শোন জ্যাকব স্টেফেনার, তুই আমার বোনকে কেন কল করিস রাত বিরাতে? কেন ডিস্টার্ব করিস? আমি যতদূর জানি তুই ওকে ক্যাম্পাসেও স্টক করিস। কেন? অ্যান্সার মি। ফার্দার এমন কিছু হলে তোকে মেরে মাটিতে পুঁতে ফেলবো বলে দিলাম। সবকিছু শোনার পর ক্রিস্টিনা বলতে শুরু করলো, আমি চাই না এটা নিয়ে বাড়াবাড়ি কিছু হোক, যদিও সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু তাও আমি নিজের সেফটির জন্য এভাবে চলাফেরা করি। ক্রিস্টিনার কথা শেষ হতে আরেকজন রিপোর্টার ডিয়ানার উদ্দেশ্যে প্রশ্ন করলো, মিস মিলার, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আমরা তো কখনোই আপনার বোন কিংবা ভাইয়ের সম্পর্কে জানতাম না, হঠাৎ তাদের মিডিয়ার সামনে আনার কারণ আর আপনার ভাই হিসেবে যাকে পরিচয় দিলেন তাকে আমরা একজন আইটি এক্সপার্ট হিসেবে চিনলেও তাকে সচক্ষে কোনোদিন দেখিনি, হঠাৎ উনিই বা কেন মিডিয়ার সামনে এলেন? ডিয়ানা প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ থেকে রইল। কিছুক্ষণ পরেই হালকা কেসে বলতে শুরু করে, প্রথমে আমি অ্যাশের কথাই বলি। অ্যাশার মিলার আমাদের বিজনেস পার্টনার নয়, অর্থাৎ রোডস ইন্ডেক্সের সাথে তার সম্পৃক্ততা নেই। এছাড়া উনি ইউএসএ থাকেন না। সে গ্রাজুয়েট করেছে এদেশের বাহিরে, আর তারপর সে কানাডাতে শিফট হয়ে গেছে, যার কারণে তাকে আমাদের ফ্যামিলি ইভেন্টে দেখা যায়নি। এছাড়া সে এসবে জড়াতে চায় না, দ্যাটস অল। ডিয়ানা থামলে অ্যারন বলে ওঠে, দ্য লেট মি স্পিক নাও। আমি যেহেতু এত দিন ক্রিস্টিনাকে দেখে রেখেছি, ওর সব দায়িত্ব যখন আমার ছিল, এখন আমিই সব বলি। ক্রিস্টিনা এখনো অপ্রাপ্ত বয়স্ক, এখনো মিডিয়া ক্যামেরা বাহারি রকমের প্রশ্ন হ্যান্ডেল করা শেখেনিও। আমরাও এসবে ওকে জড়াইনি, কেননা ওর এখন স্বাধীনভাবে চলার বয়স। মিডিয়ায় আসলে আমার বোনটা স্বাধীনভাবে ঘুরে ফিরতে পারতো না, আর এই জন্যই তাকে মিডিয়ায় কখনো আমি আসতে দেইনি। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু মিস মিলার, কি প্রমাণ আছে আপনারা আপন ভাই বোন? নতুন করে কাউকে সাজিয়ে আনেননি, তার কি প্রমাণ আছে? সাংবাদিকের কথায় হেসে ফেলল ডিয়ানা। ডিয়ানাকে হাসতে দেখে ক্রিস্টিনা নিজের ফোন বের করে একটা ছবি দেখাতেই সকলে ক্যামেরার লেন্স জুম করে তার ফোনের ছবি তুলে নেয়। ডিয়ানা উইলিয়ামের কাছে শেয়ার হোল্ডারদের ডকুমেন্টস নিয়ে তার সাংবাদিকের কাছে এগিয়ে দিল। তারা ডকুমেন্টস দেখে বলল, ম্যাডাম, আমি এইসব ঘটনার বাইরে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি, কি প্রশ্ন? মিস এস্থার কে? তিনি কি উইলিয়াম এস্থারের বোন? তিনিই বা কেন মিডিয়ার সামনে আসেন না? এটা আমরা ডিসক্লোজ করতে পারবো না, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এইটা কনফিডেন্সিয়াল ম্যাটার। ডিয়ানার উত্তর শেষ হতেই পেছনে থাকা এক সাংবাদিক প্রশ্ন করল, মিস ক্রিস্টিনা, আপনার বয়ফ্রেন্ড কে? সেটা আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না।
আর কোনো কথা না বাড়িয়ে সোজা বাড়ির ভেতরে চলে যায় ক্রিস্টিনা। ড্রয়িং রুমে ঢুকে চারদিকে চোখ বুলে এসে বসার ঘরে সোফায় পায়ের উপর পা রেখে নির্লিপ্তভাবে ফোন ঘাঁটতে দেখে অ্যাশারকে। চারদিকে কে আছে তা তার বোধগম্য হচ্ছে না। মনের ভেতর জানান দিচ্ছে তাকে যেভাবেই হোক অ্যাশারের কাছে যেতে হবে। তার ভাই ছাড়া আর কেউ তার ভরসার স্থল না। ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়াতেই মুখ তুলে চায়। তড়িঘড়ি করে সে দাঁড়ায় ক্রিস্টিনার সামনে। ক্রিস্টিনা তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভাইয়া আমার ভয় করছে। অ্যাশার ভাবান্তর হয়। ক্রিস্টিনার মাথায় হাত রেখে নির্লিপ্ত গলায় প্রশ্ন করে, ভয় লাগবে কেন ক্রিস্টি? আই নো এরকম সিচুয়েশনে নার্ভাস লাগে, কিন্তু ভয় কিসের? আর কিসের ভয় পাচ্ছিস? ক্রিস্টিনা বাইরে হওয়া সবকিছু অ্যাশারকে বলতেই সে ক্রিস্টিনাকে ঝাঁকিয়ে বলল, তোকে কে ডিস্টার্ব করছে? ছেলেটার নাম কি? আর কোথায় তোদের প্রথম দেখা হয়েছে? ওর নাম জ্যাকব স্টিফেনার। এলিজা আর অ্যাশার দুজনে একসাথে বলে উঠল, What? জ্যাকব স্টিফেনার? ক্রিস্টিনা মাথা নেড়ে সায় জানায়। রাগে গজগজ করতে করতে অ্যাশার বিড়বিড় করতে থাকে, জ্যাক, ইউ বাস্টার্ড! প্রথম আমার স্ত্রী আর এখন আমার বোন। আই উইল কিল ইউ। অ্যাশারকে বিড়বিড় করতে দেখে এলিজা এসে তার হাত ধরে বলল, অ্যাশ, কাম ডাউন। আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু ও কখনোই আমাকে অ্যাবিউজ করতে পারেনি। প্লিজ শান্ত হও। থিঙ্ক অ্যাবাউট ক্রিস্টি। বিকালের সোনালি আলোর ছটা এসে পড়েছে গাড়ির অগ্রভাগে। ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে ডিয়ানা। তার পাশে সানগ্লাসের আর মাস্কের আদলে নিজেকে লুকিয়ে রেখে বসে আছে এলিজা। দুপুরের প্রেস মিটিংয়ের প্রশ্নগুলো মনে পড়তেই রাগ হচ্ছে ডিয়ানার। একই সাথে নিজের বোনের সঙ্গে এতদিন ধরে তাদের অগোচরে যা কিছু ঘটেছিল তার কিছুই তারা আন্দাজ করতে পারেনি। নিজেকে বড় বোন হিসেবে ব্যর্থ মনে হচ্ছে তার। আচমকা এলিজার দিকে চেয়ে বলল, অ্যাশের রাগ কেমন তা তো জানো। তুমি হ্যান্ডেল করতে পারবে ব্যাপারটা? আই উইল ট্রাই। আই এম কাউন্টিং অন ইউ। একটা ভুল পদক্ষেপের কারণে এতদিনের সব প্ল্যান ভেস্তে যেতে পারে এলিজা। আমি জানি, আমি ওকে বুঝিয়েছি। হয়তো কিছুটা কাজ হয়েছে, দেখা যাক কি হয়। তবে তুমি শান্ত থাকো। যেভাবেই হোক নিজেকে নিজের বেস্ট দিতে হবে তোমাকে। শিওর, আই উইল। দ্যাটস লাইক আ গুড গার্ল। মুচকি হাসে ডিয়ানা। তার প্রতি উত্তরে আলতো হাসি উপহার দেয় এলিজা। এদিকে সারা শহর ছেয়ে গেছে নতুন খবরে। অ্যাশার আর ক্রিস্টিনার চেহারা ভেসে উঠছে নিউজ চ্যানেলের পর্দায়। টান টান উত্তেজনায় ভরপুর এক একটা হেডলাইন। হঠাৎ করে প্রকাশ্যে এলেন বিশিষ্ট শিল্পপতি লুইস মিলারের আরও 2 সন্তান। পূর্ববর্তী ঘটনার রেশ ধরেই তাদের এই আত্মপ্রকাশ। অফিসের চেয়ারে হেলান দিয়ে ফোন স্ক্রল করছিল জ্যাক। হঠাৎ করে খবরটা ভেসে উঠতেই মনোযোগী হয় সে। সংযুক্তি হিসেবে দেওয়া ছবিগুলো দেখে চমকে যায় সে। দ্রুত কারো নাম্বারে ডায়াল করে সে। কয়েকবার বাজার পরেও যখন কেউ ফোন রিসিভ করে না তখন হন্তদন্ত হয়ে সে কেবিন থেকে বেরিয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মাথায় অপর পাশ থেকে কল আসতে দ্রুত তা রিসিভ করে জ্যাক বলে, নিউজ দেখেছিস? রাগ তোর ক্রিস্টিনা, ওই রাস্তার ছেলেটা লুইস মিলারের ছেলে কি করে হলো? তুই আসলে বিকৃত। তাচ্ছিল্য করে বলে জ্যাক। আর অপর পাশে বিচ্ছিরি হাসে ইভান। অন্ধকার ঘর। একটা নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে পুরোটা জুড়ে। জানালার পর্দাগুলো ভারী হয়ে ঝুলে আছে। আলোর একটু প্রবেশ নেই ঘরে। এক কোণে সোফায় চুপচাপ বসে আছে এলিজা। তার নিঃশ্বাস ভারী, যেন কোথাও থেকে একদম ভেঙে পড়েছে সে। দরজাটা ধীরে খুলে অ্যাশার ঘরে ঢুকলো। ঘরটা অন্ধকারে ঢাকা, তবে এলিজার চুপচাপ বসে থাকার ভঙ্গি তাকে উদ্বিগ্ন করলো। অ্যাশার কয়েক পা এগিয়ে এসে প্রশ্ন করলো, অডিশন ভালো হয়নি? জিয়ানা বললে তোমার মন খারাপ, কিন্তু কি হয়েছে সেটা বললো না। এলিজা একটু ঝিম মেরে রইল। তারপর ভাঙা গলায় বলল, না, তেমন কিছু না। তার কণ্ঠের টান দেখে স্পষ্ট যে কথাটা পুরোপুরি সত্য নয়। তবুও সে দ্রুত প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে বলল, চার্লটের ইন্টার্নশিপ তো শেষ হয়নি। ওর ইন্টার্নশিপ আমাদের হসপিটালে করানো যায় না? অ্যাশার তার দিকে তাকিয়ে মৃদু হাসলো। অ্যাশার আলতো হেসে বলল, যাবে না কেন? অবশ্যই যাবে। কালকে ওদের হোটেল থেকে আনতে যাব। 2 দিন ধরে ওরা হোটেলে আছে। বিষয়টা খুব অস্বস্তিকর, যদিও আজই নিয়ে আসার কথা ছিল। এলিজা মাথা নেড়ে বলল, লুসিনা আর অ্যাড্রিয়ান আমাদের বাড়িতে থাকবে, আর আর চার্লটকে তোমাদের বাড়িতে রাখো। অ্যাশার মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু এলিজার কথাগুলোর ভেতরে চাপা কিছু একটা লুকিয়ে আছে। সেটা তার দৃষ্টি এড়ায় না। তুমি এমন অন্ধকারে বসে আছো কেন? কি হয়েছে? এলিজা কোনো উত্তর দিল না। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, অথচ তার নীরবতায় যেন ভেতরের অস্থিরতার প্রমাণ। অ্যাশার এগিয়ে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসলো। ঘরের অন্ধকারে তাদের দুজনের চেহারা রেখাগুলো অস্পষ্ট। তাও সে এলিজার হাত খুঁজে নিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। এলিজার হাতটা ঠান্ডা, স্পর্শে যেন ব্যথার ছাপ। অ্যাশার মৃদু গলায় বলল, লাইট জ্বালাই? না। এলিজার জবাব একদম ছোট
কিন্তু তাতে লুকিয়ে আছে গভীর বিষাদ। অ্যাশার আলতো করে তার হাতে চুমু খেলো, তারপর তাকে টেনে নিজের বাহুডোরে নিয়ে নিল। এলিজা একটু কেঁপে উঠল, কিন্তু কিছু বলল না। সে যেন অ্যাশারের উষ্ণতাতে একটু ভেঙে পড়লো, আবার একটু আশ্রয় পেল। এলিসা, একটু থেমে অ্যাশার মৃদু কণ্ঠে বলল, তুমি জানো আমি তোমার সব কিছুতেই পাশে আছি, যাই হোক না কেন, আমাকে বলো। এলিজা আস্তে করে মাথা নাড়ালো, কিন্তু কথা বলল না। তার মাথাটা ধীরে ধীরে অ্যাশারের বুকের উপর এলিয়ে পড়ল। অন্ধকার ঘরটা নীরব হয়ে গেল আবার, কিন্তু সেই নীরবতার ভেতরে এক ধরনের উষ্ণতা ছড়িয়ে পড়ল। অ্যাশার মৃদু কণ্ঠে বলল, কথা না বলে আমি বুঝবো কিভাবে? জানো তো তোর মন খারাপ আমি সহ্য করতে পারি না। এলিজা মাথা নিচু করে রইল, গলার স্বরটা যেন আটকে আসছে। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো আর লুকানো সম্ভব হলো না। ধীরে ধীরে সে ফিসফিস করে বলল, আমি ভেবেছিলাম আমি পারবো, কিন্তু সবাই আমাকে ভুল প্রমাণ করলো। কেউ বোঝে না আশার, কেউ বোঝে না। অ্যাশার হাতগুলো আরো শক্তভাবে জড়িয়ে ধরে বলল, তুমি নিজেকে ছোট করে দেখছো। আমি জানি তুমি কতটা প্রতিভাবান। ব্যর্থতা সবার জীবনে আসে, কিন্তু তুমি দমে যাবে সেটা ভাবা যায় না। এলিজা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার অডিশন ভালো হয়েছে অ্যাশ। অ্যাশার কিছুটা অবাক হয়ে প্রশ্ন করে, তাহলে কাঁদছো কেন? ড্যাড বকেছে, আমার জন্য সবকিছু শেষ হয়ে গেছে অ্যাশ। চুপ করো, আমার বউকে 21 করে কথা বলেছে। সব গোছাও, আমরা আজই চলে যাব। তুমি আমার কাছে থাকবে। রাগ হইও না, সবাই বাবাকে বুঝিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে আর্থারের গার্লফ্রেন্ড। কেন, কি হয়েছে? আর্থার খুব কষ্ট পেয়েছে। কিন্তু কেন? ওর গার্লফ্রেন্ড এডেনও আমার মতো একজন সিঙ্গার, কিন্তু ভাইয়া জেড বা অন্য কেউ জানেই না এডেন। অ্যাশার বিরক্ত হয়ে বলল, থামো, এসব বাচ্চাদের মন মারানোর জন্য ভ্যাবা করে কাঁদতে হয় নাকি আজও? আমার ভাইয়ারা। আবারও এলিজাকে থামিয়ে দিয়ে সে বলে, চুপ, অনেক হয়েছে দুঃখ কষ্টের কথা। বাই দ্য ওয়ে, আজকে কি তোমার মিউচুয়াল কিছু করার ইচ্ছে নেই? ভ্রু কুচকে তাকায় সে, কিছুটা থেমে বলে ওঠে, বুঝেছি, আজকে পানিশমেন্ট টাইপ কিছু চাচ্ছ। প্রফিট গার্ল, সরাসরি বললেই তো পারো, আমিই তো। মানে? অবাক হয় এলিজা। অ্যাশার বাঁকা হেসে এক লেলিহান দৃষ্টি নিক্ষেপ করতেই তার কথার মানে বুঝতে পারে এলিজা। ধমকে উঠে বলে, দিন দিন নির্লজ্জের মতো কথা বলতে শুরু করেছো তুমি। পরের দিন সকালে হাসপাতালের একটা আলিশান কেবিনে ডাক্তারের সাথে তর্ক করে যাচ্ছে রেচাল। ডাক্তারটি যথেষ্ট স্বাভাবিক হয়ে কথা বললেও রীতিমতো চিৎকার করছে রেচাল। এটা কি করে হতে পারে? আমার হাজবেন্ডের নিরাপত্তা আপনারা দিতে পারছেন না? এটা কেমন কথা বলুন? মিসেস লিয়াম, শান্ত হন প্লিজ, আমরা দেখছি মিস্টার লিয়াম কোথায় গিয়েছেন। এমন হুটহাট তো কেউ হারিয়ে যেতে পারে না। আমরা সার্ভেলেন্স ক্যামেরা চেক করলেই বুঝে যাব উনি কোথায়। ডাক্তারের কথায় ভেবাচাকা খেলো রেচাল। আমতামতা করে বলল, তার কোনো দরকার হবে না, আমি পুলিশকে এক্ষুনি ইনফর্ম করব আপনাদের এসব থার্ড ক্লাস সিকিউরিটি নিয়ে। তাদের কথার মাঝেই কেউ পেছন থেকে প্রশ্ন করলো, কি হয়েছে? সকলে দরজার দিকে তাকাতেই দেখলো ইভান স্বয়ং দাঁড়িয়ে। রেচাল ভূত দেখার মতো চমকে উঠল, কিন্তু পরিস্থিতি সামলে দিতে দৌড়ে গিয়ে ইভানকে জড়িয়ে ধরে নেকা কান্না করে বলল, কোথায় গিয়েছিলে তুমি? ইভান সকলকে চোখের ইশারায় বাইরে চলে যেতে বলে। সকলে মাথা নাড়িয়ে প্রস্থান করতেই শক্ত করে রেচালের বাহু চেপে ধরে ইভান। ধারালো নখগুলো দেবে গিয়ে কিছুটা লহু বেরিয়ে এলো সেখান থেকে। রেচাল ইভানের চোখের দিকে তাকাতেই ভয়ে গুটিয়ে গেল। রাগে ইভানের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। ক্রোধান্বিত গলায় নিম্ন গলার স্বরে সে ধমকে বলে ওঠে, ইউ ব্লাডি নেস্টি ওমেন, আমাকে মেরে ফেলতে চেয়েছিলি? আর কয়বার মারতে চাস বল? কি ভেবেছিলি ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলবি? তোর সব প্ল্যানই ঠিক আছে, কিন্তু ইভান লিয়ামকে নেশা করাতে কতটুকু ড্রাগস এনাফ ছিল না, বুঝেছিস? ইভান? কথা গলাতেই আটকে যায় রেচালের। তার গলার আওয়াজে বিরক্ত হয় ইভান। ছুঁড়ে ফেলে তাকে হাসপাতালের শক্ত বিছানায়। পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে নেয় সে। মুখে পুরে নিয়ে রেচালের পাশে বসে। হঠাৎই তার ভেষ পাল্টে যায়। বিকৃত হেসে বলে, রাফায়েল ছেলেটা আমার চেয়ে তোকে বেশি সুখ শান্তি দিয়ে ফেলেছে, তাই না? এখন এখানে এনে দেহের জ্বালা মেটাচ্ছে ওর সঙ্গে। হঠাৎ করে মৃদু হেসে চেয়ে থাকে সে রেচালের দিকে, কিন্তু তাকে চুপ করে থাকতে দেখে ধমকে উঠে বলে, বল। কেঁপে ওঠে রেচাল। ইভান উঠে দাঁড়িয়ে রেচালের চুলের মুঠি ধরে কয়েকবার বিছানার রাখা বালিশের উপর বাড়ি দিতে থাকে। দম আটকে আসে রেচালের। এত কিছুর পরেও ক্ষান্ত হয় না ইভান। মুখে পুড়ে রাখা জ্বলন্ত সিগারেট চেপে ধরে রেচালের গলায়। রেচাল চিৎকার করার আগেই তার গলা চেপে ধরে ইভান। ফিসফিস করে বলে ওঠে, সবাই শুনে ফেলবে তো সুইটহার্ট, বি কোয়াইট। বিভৎস এক রূপের দেখা মেলে ইভানের মুখশ্রীতে।
নয়ন কোণ বেয়ে নোনা জল ফেলা ছাড়া আর কিছু করার থাকে না রেচেলের। আসলেই ভুল করেছে সে। রাফায়েলের কথা মনে হতেই ডুকরে কেঁদে ওঠে। ছেলেটা তাকে বারংবার মানা করার পরেও এইসবে জড়িয়েছে সে। আজ ছেলেটার কথা না শুনে চরম আফসোস হচ্ছে তার। হ্যালো আগস্ট, ভালো। একটু ভার্সিটি ক্লাবে আসতে পারবে? কেন? অগাস্টের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো বলল, আসার সময় হকি স্টিক নিয়ে এসো। ও আচ্ছা, আসছি। ফোন কেটে দিতেই ছেলেটাকে কয়েকবার জোরে জোরে লাথি মারল ক্রিস্টিনা। ভয়ে চুপসে আছে ছেলেটা। আর কিছু না বলে ডেস্কের উপর পা তুলে বসে পড়ল ক্রিস্টিনা। পকেট থেকে চুইংগাম বের করে মুখে পুরে নিল সে। চেহারা এক অদ্ভুত বাঁকা হাসি ফুটিয়ে রইল ছেলেটার দিকে। কিন্তু মুহূর্ত পরেই হন্তদন্ত হয়ে ছুটে আসে অগাস্ট। হাতে থাকা হকি স্টিক ক্রিস্টিনার হাতে দিয়ে জিজ্ঞাসা করে, কি করেছে? হাতের ইশারায় নিজের বক্ষের পার্শ্বস্থল দেখিয়ে নাদান চেহারা ফুটিয়ে বলে উঠল, ও আমাকে এখানে ছুঁয়েছে। সাথে সাথে চোখমুখ শক্ত হয়ে গেল অগাস্টের। ক্রিস্টিনার হাত থেকে হকি স্টিক নিয়ে বেধড়ক মারতে শুরু করলো ছেলেটাকে। করিডোরে ঢুকতেই এই দৃশ্য দেখে বাঁকা হাসলো জেরেমি। সোজা হেঁটে অগাস্টের গায়ে ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিয়ে বলল, লো ক্লাস ছেলে কোথাকার, এটা ভার্সিটি, মারামারি করা জায়গা না। অগাস্ট বড় বড় নিঃশ্বাস নিয়ে বলল, দেখ ইলুশন, তুই এসবে আসবি না। ও আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিয়েছে, ওকে তো আমি। কথা শেষ না করেই সে তেড়ে যায় ছেলেটির দিকে। জেরেমি আবারও তার পথ আটকে বিকৃত হয়েছে বলে, আমি হলে তো ছুঁয়েই দিতাম। ক্রিস্টিনার দিকে তাকিয়ে কথাটা বলেই ঠোঁট কামড়ে কৌতুক মিশ্রিত এক হাসি ছুড়ে দেয় জেরেমি। অগাস্ট কিছু বলার আগেই ক্রিস্টিনা দারুণ ক্ষিপ্ত হয়ে পা তুলে সজোরে লাথি মেরে বসে জেরেমির বুকে। এমন আচমকা আঘাতের ধাক্কায় তাল সামলাতে না পেরে জেরেমি শটান হয়ে উল্টে পড়ে যায় মেঝেতে। কিছুক্ষণ হকচকিয়ে থাকলেও দ্রুত নিজেকে সামলায় সে। ক্রোধে ফেটে ওঠা জেরেমির উঠে দাঁড়িয়ে সমস্ত শক্তি প্রয়োগ করে এক চর কষায় ক্রিস্টিনার গালে। সঙ্গে সঙ্গে ক্রিস্টিনার মুখ থেকে গড়িয়ে পড়ে তাজা রক্তের ফিনকি, যা মেঝেতে ছিটকে পড়ে। এই দৃশ্য দেখে অগাস্টের ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে যায়। সে নিজেকে আর ধরে রাখতে পারে না। ফলস্বরূপ ঝাঁপিয়ে পড়ে জেরেমির সঙ্গে তুমুল হাতাহাতিতে জড়িয়ে যায়। একে অন্যকে চেপে ধরে আঘাত করতে থাকে। চারপাশের চিৎকার আর উত্তেজনার মধ্যে মুহূর্তগুলো যেন থমকে যায়। ক্যাম্পাসের আশেপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রী ও কর্মীরা হতবাক হয়ে এই দৃশ্য দেখে। অবশেষে ক্যাম্পাস অথরিটি বিষয়টি জানতে পেরে পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে। আর দেরি না করে তারা জড়িত সবাইকে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ এসে হাতকড়া পরিয়ে দেয় সবাইকে। ক্রিস্টিনা ভ্রুক্ষেপহীনভাবে হাতকড়া পরে নিলেও অগাস্ট কিছুটা বিচলিত হয়। এদিকে খবর পেয়েই পুলিশ স্টেশনে ছুটে এসেছে ডিয়ানা আর টেইলর। ক্রিস্টিনা আর অগাস্টের জামিন করিয়ে বেরোবার পথে তাদের সাথে এক অজ্ঞাত লোকের দেখা হতেই লোকটা বাঁকা হেসে ক্রিস্টিনার দিকে তাকায়। ক্রিস্টিনা লোকটিকে না চেনার ভান করে এড়িয়ে যায়। সোজা হেঁটে গাড়িতে উঠে পড়ে। ক্রিস্টিনার হাবভাবে ডিয়ানা ঠিকই বুঝতে পারে কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে। ড্রাইভিং সিটে বসে আচমকা ক্রিস্টিনাকে প্রশ্ন করে, লোকটা কে ছিল ক্রিস্টে? জ্যাকব স্টিফেনার উইলসন। পরদিন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। ক্যাম্পাস ফাঁকা হয়ে গেছে প্রায়। পুরো এলাকা নিস্তব্ধ। শুধু গাছের পাতার মৃদু শব্দ আর দূরের পথচারীদের অস্পষ্ট কণ্ঠ শোনা যাচ্ছে। ক্রিস্টিনা ক্লাস শেষ করে লাইব্রেরি থেকে বের হয়ে ধীর পায়ে পার্কিং লটের দিকে এগিয়ে যাচ্ছিল। তার মাথায় এখনও জেরেমির সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার স্মৃতি তাজা। হঠাৎ করেই তার মনে হচ্ছে তাকে কেউ ফলো করছে। গালে হাত দিয়ে হাঁটতে হাঁটতে সে নিজের ভেতরকার অনুভূত অস্বস্তিকে দূর করার চেষ্টা করছিল। পার্কিং লটে পৌঁছে সে গাড়ির চাবি বের করলো। ঠিক তখনই তার পেছন থেকে একটা কালো ভ্যান এসে থামে। ক্রিস্টিনা কিছু বোঝার আগেই তার মুখ চেপে ধরে একজন শক্তপোক্ত লোক তাকে টেনে ভ্যানের ভেতরে নিয়ে যায়। ছাড়ুন আমাকে! ক্রিস্টিনা চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার মুখে চেপে ধরা রুমাল থেকে ভেসে আসা ঝাঁঝালো গন্ধে দ্রুত তার মাথা ঘুরতে থাকে। ধীরে ধীরে তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে। সব ঠিকঠাক হয়েছে। গাড়িতে বসে আরো একটা লোক প্রশ্ন করতেই জেরেমি উত্তর দেয়, হ্যাঁ, সময় মতো কাজ শেষ করলাম, এখন আমাদের স্যারের কাছে পৌঁছানো দরকার। জেরেমি ঠোঁটের কোনো রহস্যময় হাসি ফুটে ওঠে। ম্যাডাম, মেয়েটাকে তুলে নিয়ে গেছে, আমরা ভ্যানটাকে ফলো করছি। গুড জব, কিপ ট্র্যাকিং, মেয়েদের যাতে কোনো ক্ষতি না হয়। আমার হাতের কাজটা শেষ করে আসছি। ঠিক আছে ম্যাডাম। লাইন কেটে দিয়ে নারীকণ্ঠের অধিকারিণী আবারও কারো নাম্বারে কল করে বলল, শি ইজ কিডন্যাপড। প্ল্যান অনুযায়ী কাজে লেগে পড়ো, খেলা প্রায় শেষ পর্যায়ে আছে। বাঁকা হাসে মেয়েটি। অপর পাশ থেকে দীর্ঘশ্বাস ফেলে লোকটি বলে, কার্য সাধন নয়তো শরীর পতন, গুলি চালাতে ভুল করলেই মৃত্যু, কথাটা মনে রাখাটাই শ্রেয়। আমি কাউকে ভয় করি না, বিনা কারণে মানুষের ভয়ের কারণ হইনি আমি। বিশ্বাস করি বলেই এত দূর পাড়ি দিয়েছি, কিন্তু একটা ভুলের কারণে এতগুলো মানুষ শেষ হয়ে যাবে। খেলাটাই এমন। তবে ক্রিস্টিনা মরলে চলবে না, ওকে যেভাবেই হোক বাঁচতে হবে। ওকে কেন গুটি হিসাবে চালাতে হলো? মেয়েটা এখনো ছোট। আমি ইচ্ছাকৃত করিনি,
আমি অন্য মেয়েদেরকেও ইভানের সান্নিধ্যে পাঠিয়েছি, কোনোরূপ কাজ হয়নি। তবে ক্রিস্টিনা আমার গুটি না। আমি যা চাচ্ছিলাম সেটা ক্রিস্টিনা অলরেডি করে ফেলেছে, যার জন্যই জানোয়ার ইভানের লালসা আর জ্যাক জেরেমির আক্রোশে পড়েছে সে। আশা করি মেয়েটার কোনো ক্ষতি হবে না। তবে কথা হলো যে জেরেমিকে দিয়ে ইচ্ছাকৃত এটা কেন করালো জ্যাক? ঝামেলা কিছু তো আছে। জেকব স্টেফেন আর উইলসন খুব ধুরন্ধর, সে লালসায় লিপ্ত হয়ে এত বড় ভুল করবে না। ঠিক আছে, আমি বেরিয়ে পড়েছি, গাড়িতে আছি। আমি হসপিটালে আছি, কাজ শেষ করেই বেরোচ্ছি। জলদি আয় চার্লট, ক্রিস্টিনা নিড ইউ। লাইন কেটে দিয়ে পাশে থাকা রেচালের দিকে রক্তাভ চোখে তাকায় রাফায়েল। কর্কশ গলায় বলে ওঠে, শুধুমাত্র তোমার অবুঝ সিদ্ধান্তের জন্য আজ এতগুলো মানুষের জীবন নষ্ট হতে যাচ্ছে। তোমার পাপ তোমাকেও ছাড়বে না রেচাল। আবারও সামনের দিকে দৃষ্টি ফেলে সে। শক্ত হাতে স্টিয়ারিং ধরে স্পিড বাড়িয়ে দেয়। গন্তব্য একটাই, ক্রিস্টিনার লোকেশন। অন্যদিকে সমানে ঘরের দরজায় জোরে জোরে আঘাত করছে অগাস্ট। বাইরে দাঁড়িয়ে আছে অ্যাশার, তার পাশেই ঠায় দাঁড়িয়ে আছে সেলেন, জেইন আর উইলিয়াম। অগাস্ট চিৎকার করে বারংবার একটা কথাই বলছে, প্লিজ আমাকে যেতে দিন, আমার মিস্টেককে খুঁজতে হবে, দয়া করে যেতে দিন আমায়। অ্যাশ ব্রো প্লিজ আনলক মি। অগাস্টের অনুনয়ে কেউ ভ্রুক্ষেপ করে না। সেলেন জেইনের হাত ধরে বলল, এলিজা কি করতে চাইছে যে ও কেন সবাইকে চুপ থাকতে বলছে, আর ও নিজেই বা কোথায়? ইউ শুড ট্রাস্ট হার। নির্লিপ্ত গলায় উত্তর করলো উইলিয়াম। তার উত্তরে জেইন মাথা নাড়িয়ে সহমত পোষণ করলেও অ্যাশার রাগান্বিত গলায় বলল, আমার বোনের ব্যাপারে ওর এসব প্ল্যান প্ল্যাটফর্মের নাটকটা আমি নিতে পারছি না উইলিয়াম। ক্রিস্টি কোনো ফেলনা জিনিসটা। এলিজাবেথ যা বলে তা করে দেখাতে পারে অ্যাশার, ট্রাস্ট হার। বিরক্ত হয় অ্যাশার। তার মনে অশান্তি শুরু হয়েছে। এত রাত হয়ে গেছে, তাও কোনো হেলদোল নেই ক্রিস্টিনার। পুলিশ ফাইল করেও কোনোরূপ লাভ হচ্ছে না। নামকরা হোটেলে একটা কক্ষে নিয়ে আসা হলো ক্রিস্টিনাকে। রুমে ঢুকিয়ে ক্রিস্টিনাকে সোফায় ফেলে বিছানায় গায়ে এলি দেয় জ্যাক আর জেরেমি। এই হোটেলে স্বাভাবিকভাবেই লোকজন আসে ওয়ান নাইট স্ট্যান্ডের জন্য। কেউ স্বাভাবিকভাবে হেঁটে আসে, কেউ বা মাতাল হয়ে। তাই কোনোরূপ ঝামেলায় পোহাতে হয়নি তাদের। বড় বড় দুটো শ্বাস নিয়ে জেরেমি বাঁকা হেসে জ্যাকের দিকে চেয়ে বলল, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? ইভান আসো। তাদের কথার মাঝে বিকট শব্দ হতেই দরজার দিকে ফিরে তাকালো দুজনেই। কালো মাস্কেট পরা সিল্কের কাপড় দ্বারা অর্ধবেষ্টিত এক নারী ঘরের দরজায় আহ্লাদী ভঙ্গিতে বলল। জ্যাক আর জেরেমির বুঝতে সময় লাগলো না মেয়েটার উদ্দেশ্য। কয়েক দফা মেয়েটির কায়ায় লোভী দৃষ্টি নিক্ষেপ করে নিল দুজনেই। যদিও তারা সতর্কতা অবলম্বন করেছে, তবে ক্রিস্টিনার প্রতি হওয়া আকাঙ্ক্ষার জের ধরেই জেরেমি বলে ওঠে, ইভান আসার আগে এটাকে দিয়ে কাজে সেরে নিলে কেমন হয়? আই ক্যান্ট ওয়েটিং লঙ্গার। জেরেমির কথায় সায় দিয়ে জ্যাক মেয়েটাকে বলল, কাম ইন। মেয়েটি ভেতরে ঢুকে জ্যাকের পরনের শার্টের কলার ধরে বলল, এই মেয়েটা কে ডার্লিং? জ্যাক মেয়েটির কোমর জড়িয়ে ধরে বলল, শি ইজ নো ওয়ান, ইগনোর হার, মেক মি ফিল হ্যাপি ইউ হুর। জ্যাকের কথায় মেয়েটি আলতো হেসে তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। জেরেমি নেশাতুর গলায় বলল, ইয়েস বেবি, কেন নয়, আমার কাছে এসো প্লিজ। মেয়েটি জেরেমিকে টেনে পাশে বসিয়ে বরাবরের মতো ন্যাকা কণ্ঠে বলল, শুনেছি এখানকার ওয়াইন সেলারটা বেস্ট। আই ওয়ান্ট টু ট্রাই সাম। উইল ইউ লেট মি টেস্ট ইট? মেয়েটার বলা শেষ হতে না হতেই জেরেমি উঠে গিয়ে ক্যাবিনেট থেকে ওয়াইনের পাশাপাশি আরো কয়েক রকমের অ্যালকোহল নিয়ে এসে মেয়েটির দিকে এগিয়ে দিয়ে বলল, টেস্ট ইউ বেব, মাই ট্রিট। মেয়েটি জেরেমিকে ধাক্কা দিয়ে শুয়ে দিল। একটা ওয়াইনের বোতল খুলে তার গায়ে ঢেলে দিয়ে শার্টের বোতামের চারিপাশে আঙুল ঘোরাতে ঘোরাতে বলল, আই ওয়ান্ট টু টেস্ট ইট লাইক দিস। জেরেমি মেয়েটার কথা বুঝতে পেরে মুহূর্ত ব্যয় না করে শার্ট খুলে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে জ্যাক ততক্ষণে কয়েক গ্লাস ওয়াইন সাবার করে দিয়ে রীতিমতো মাতলামি করতে শুরু করেছে। হঠাৎ করেই জেরেমি মেয়েটার কোমর স্পর্শ করতেই মেয়েটা লাফিয়ে খাট থেকে নেমে যায়। অতি দ্রুত উড়ু থেকে রিভলভার বের করে পরপর 3টি গুলি করে বসে। সাইলেন্সার লাগানোর ফলশ্রুতিতে জ্যাকও বুঝতে পারে না ঠিক কি হয়েছে, কিন্তু এলোমেলো চোখে মাতলামি করতে করতেই বেলে কথা শেষ করে সে উঠতে নিলে আবারও 2টো গুলি করে মেয়েটা, যার একটি জ্যাকেট ঠিক কপালের মাঝ বরাবর আর অপরটি হৃৎপিণ্ড ভেদ করে। সারাটা ঘর যখন লহুতে লাল হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে মেয়েটি ক্রিস্টিনার দিকে রিভলভার তাক করে নিজের পরিহিত মাস্কেটটা খুলে ফেলে। হঠাৎ আচমকা বিকৃত হেসে গুলি চালায়। এদিকে ক্রিস্টিনার পরনে ট্রেন্সকোটের বোতামে থাকা হিডেন ক্যামেরায় সবকিছু দেখছিল চার্লট। হঠাৎই মেয়েটি হেঁটে এসে ক্যামেরার সামনে দাঁড়ালো। তার ঠিক কয়েক সেকেন্ড পরে সবকিছু অন্ধকার দেখালে চার্লট বিরক্তি নিয়ে বলল, ড্যাম ইট, ধরা পড়ে গেছি। সাথে সাথেই তার হায়ার করা লোকগুলোকে বলল, তোমরা ঠিক কোথায়? একটা মার্ডার হয়ে। চার্লটের কথা শেষ হওয়ার আগেই লোকগুলো বলল,
ম্যাডাম আমাদেরকে ওরা আটকে রেখেছে। তড়িঘড়ি করে ফোন কেটে দিল চার্লার। পার্সোনাল নাম্বার থেকে রাফায়েলকে কল করে বলল, ব্যাক অফ, ক্রিস্টিনা ইজ ডেড।